জয়গুরু, নমস্কার সকলকে। আমাদের আলোচনা চলছিল জগদ্ধাত্রী পূজা বিষয় নিয়ে। এখন আমি একটা আলোচনা করেছি, তো তারপরে প্রশ্ন একজন করেছেন যে এই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবছর দেখা যাচ্ছে যে 10টা 4 না কততে নবমী ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, পঞ্জিকাতে রয়েছে যে কালকে এই বিষয়ে পরিষ্কার আলোচনাও আমি বিস্তৃত আকারে করেছি। তো 10টা 4 গতে 31শে অক্টোবর 10টা 4-এ নবমী ছেড়ে যাচ্ছে, তারপরে দশমী লাগছে বা দশমী প্রবৃত্ত হচ্ছে তিথি। তো এই যে নবমী নেই, ত্রয়ীকালীন পুজো, 3বার পুজো করতে হবে। এই পুজোটা তাহলে হবে কি করে? এই 10টা 4-এর মধ্যেই 3বার পুজো করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে বলিদান হবে, দশমীতে তো বলিদান নিষেধ আছে, আমরা দেখেছি। তাহলে এখানে বলিদান কি হবে? এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন এসছে। এবার দেখুন একটা কথা বলি। আমাদের যে শাস্ত্রীয় বচনগুলো শাস্ত্রে রয়েছে 2 লাইনে লেখা, সেইটাকে আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে বিষয়টা কিরকম। দুর্গা পূজার ক্ষেত্রে যেমন সন্ধি পূজার অষ্টমীর দণ্ডে বলিদান নিষিদ্ধ আছে, পুত্রনাশ হয় বলা হয়েছে। অষ্টমীতে বলি প্রদান করলে পুত্রনাশ হয়। এটা কিন্তু অষ্টমী তিথি বিহিত দুর্গা পূজার ক্ষেত্রে নয়। সন্ধি পূজার যে দুটো তিথির সন্ধি, অর্থাৎ অষ্টমী ও নবমী, এই অষ্টমীর যে প্রথম 24 মিনিট, সেই 24 মিনিট বা প্রথম দণ্ডে যদি আপনি বলি প্রদান করেন, সেই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে পুত্রনাশ হতে পারে। কিন্তু অষ্টমী তিথিতে বলিদান করলে পুত্রনাশ হয় না। মানে মহাষ্টমী পূজা যেটা, মূল মহাষ্টমী পূজা যেটা, সন্ধি পূজার ক্ষেত্রে কিন্তু সমস্যার কথা বলেছে। তদ্রূপ জগদ্ধাত্রী পূজার ক্ষেত্রেও এই বুদ্ধি লাগাতে হবে। কিরকম বুদ্ধি লাগাবেন বা ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন? সেটা হচ্ছে, দেখুন যে দ্বিতীয় কল্প জগদ্ধাত্রী পূজার, কালকে কল্পগুলো আমি আলোচনা করেছি। সেটা হচ্ছে একদিনে 3বার পূজা, প্রাতঃকালীন, মধ্যাহ্নকালীন এবং সায়ংকালীন বা সন্ধ্যাকালীন। এই যে 3বার পূজা, তাহলে কালের নির্দেশ আছে। কালের নির্দেশ কি কি কাল? না, প্রাতঃকালে করবে, মধ্যাহ্নকালে করবে এবং সায়ংকালে করবে। তাহলে প্রাতঃকাল কোনটা? সূর্যোদয় থেকে ষষ্ঠ মুহূর্ত। আমি এর আগে বহুবার আলোচনা করেছি, 15টি মুহূর্ত নিয়ে দিবাভাগ, 15টি মুহূর্ত নিয়ে রাত্রভাগ। তাহলে সূর্যোদয় থেকে প্রথম যে 6টি মুহূর্ত, সেটা হলো প্রাতঃকাল। কেমন? তাহলে দিবামানকে আপনি যদি 15 দিয়ে ভাগ করে দেন, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে ব্যবধানটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ডের, তাকে যদি আপনি 15 দিয়ে ভাগ করেন, এক একটাকে বলে মুহূর্ত। এরকম 6টা মুহূর্তকে একত্রে বলা হচ্ছে প্রাতঃকাল। এবার প্রাতঃকালের পর থেকে সপ্তম, অষ্টম, নবম মধ্যাহ্ন, দশম, একাদশ, দ্বাদশ অপরাহ্ন, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, সায়াহ্ন। ঠিক আছে? তাহলে প্রথম 6টি মুহূর্তের মধ্যে প্রাতঃকালীন পুজো করতে হবে। এরপরে সপ্তম, অষ্টম, নবম মুহূর্তের মধ্যে মধ্যাহ্নকালীন পুজো করতে হবে এবং ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ মুহূর্তকালীন সায়ং পূজা করতে হবে।
কেমন? এই যে ভাগ, এই ভাগটা বলে দিয়েছে যেদিনকে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি সেই দিনকে তিন কালেই পুজো করবে। মজাটা হচ্ছে শুক্লপক্ষের উদয়কালীন তিথিকে গ্রহণ করতে বলেছে এবং সেটি যেদিনকে মুহূর্ত ব্যাপিনীয় প্রাপ্ত হবে সেই তিথিকেই গ্রহণ করবে, এই রকম কথাই শাস্ত্র বলেছে। তাহলে আমি জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখব সেটি হচ্ছে উদয়কালীন তিথি কবে পাচ্ছে। কারণ এটি যেমনি শুক্লপক্ষের কর্মের জন্য উদয়কালীন তিথি গ্রাহ্য, তার সাথে সাথে এটি যুগাদ্দা তিথি। তো যুগাদ্দা তিথির ক্ষেত্রে উদয়কালীন তিথি গ্রাহ্য, শুক্লপক্ষেও উদয়কালীন তিথি গ্রাহ্য। শুক্লপক্ষে বিহিত যে কর্ম, স্বাভাবিকভাবেই যেদিনকে সূর্যোদয় পেয়েছে নবমী তিথি সেদিনকে পুজো করতে হবে। এবার আপনি তো সকালবেলায় প্রথমে সংকল্প করে নিচ্ছেন যে আমি আজ শুক্লপক্ষের নবমী তিথিতে ত্রিকালব্যাপী জগদ্ধাত্রী পূজা করব। এই যে সংকল্প বাক্যটি করে নিচ্ছেন, তখন তো তার কন্টিনিউয়েশন চলছে। এর আগে আমি দুর্গাপুজোর ক্ষেত্রে আলোচনা করেছিলাম, যথা কালে সমারভ্য অকালেপি সমাপয়েৎ। মহাভারতে আছে যে যথাকালে আরম্ভ করবে, এবার যদি সেটা পরিপূর্ণতা না হয় অকাল হলেও তা কমপ্লিট করবে। যেমন দশমীতে বলি প্রদান নিষেধ আছে, তাহলে অনেকে এই জন্য বিরোধ করতে পারে না। আমি যেটা শাস্ত্রীয় বচন আপনাদের বলি যে পরিষ্কার উদয়কালীন তিথি যেদিনকে পেয়েছে জগদ্ধাত্রী পুজো করবেন, 10টা 4-এর মধ্যে প্রাতঃকালীন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেই প্রাতঃকালীন পুজোর আরম্ভের পূর্বেই আপনি সংকল্প ষষ্ঠী বাচন করছেন এবং সেখানে বলেই নিচ্ছেন ত্রিকাল ব্যাপিনী আমি দেবী পূজা করব। সুতরাং দশমী তিথি লেগে গেলেও তার কন্টিনিউশন যেটি চলছে তাতে কোনো শাস্ত্রীয় সমস্যা হবে না। যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মেনে পুজো করবেন, বা ধরুন এবছর বিশুদ্ধ সিদ্ধান্তে যেরকম টাইমিং পড়েছে পরের বছর এটা প্রাচীন পঞ্জিকায় একই রকম হতে পারে। এটা মনে রাখতে হবে আমাদের যে যদি তিথি স্বল্পতা ঘটেও থাকে, যেদিনকে নবমী তিথি সূর্যোদয় পাবে জগদ্ধাত্রী পূজার ক্ষেত্রে সেদিনকেই আমি কিন্তু ত্রিকালব্যাপী জগদ্ধাত্রী পুজো করব। কোনো অবস্থাতেই আগের দিন সকাল 8টায় নবমী তিথি পেয়েছে, পরের দিন সকাল 7:30টায় নবমী ছেড়ে যাচ্ছে, তাই জন্য আগের দিন থেকে পুজো শুরু করে দিলাম, পরের দিন নবমী যেই 7টা কততে ছেড়ে গেল ঘটের সুতো কেটে দিলাম, এই রকম করা যাবে না। কেমন? আপনাকে যেদিনকে সূর্যোদয় পাবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এই রকম পুরোহিত বা যজমান উভয়েই নিজের ইচ্ছামতো পঞ্জিকার অপপ্রয়োগ করেন। এটা আমরা বহু জায়গায় দেখেছি, এর আগেও বহুবার জগদ্ধাত্রী পুজো দেখেছি। 3 দিনের পুজো তিথি ছেড়ে যাবে, মানে যজমানরা এমন একটা ভাব দেখায়, কিছু পুরোহিত এমন একটা ভাব দেখায় তারাই যেন গণক ঠাকুর। পঞ্জিকা যারা লিখছে তাদের কোনো ভ্যালুয়েশন নেই। হয়তো এই কারেকশানগত কারণে কিছু, আমি এর আগে গত বছর দুর্গা পুজোর আগে এগুলো আলোচনা করেছিলাম যে গাণিতিক কিছু পদ্ধতি আছে, হ্যাঁ, অয়নাংশ সংস্কার ইত্যাদি, সেই ক্ষেত্রে কিছু ডিফার করে দুটি মতের মধ্যে। কিন্তু এই যারা তৈরি করে তারা কিন্তু কেউ পাগল নয়, তারা কেউ কিন্তু অজ্ঞানী নন, তারা অনেক 5 বছর আগে থেকে এই সমস্ত ম্যাটারগুলো তৈরি করতে থাকে, তারপরেই এতগুলো পঞ্জিকা বেরোয়। তাদের ওপরেও যারা কিচ্ছু বোঝে না, পুজোর কিছুই জানে না, তারা নিজেরাই ঠিক করে নেয় যে আজকে তো 8:30টায় লেগে যাচ্ছে, তাহলে আজকে থেকেই সপ্তমী অষ্টমীর পুজোটা সেরে রাখি, কালকে খালি নবমীর পুজোটা সেরে দেবো। এটা কিন্তু পুরো পুজো নিষ্ফল হবে, কোনো জগদ্ধাত্রী পুজোর কোনো মান্যতাই থাকবে না। যে যারা করবেন এরকম বিশুদ্ধ সিদ্ধান্ত মত যারা অনুসারী, তারা যদি এবছর করেন পুজো ভুল হবে। বা ধরুন আগামী বছর দেখা গেল গুপ্ত প্রেসাদি পঞ্জিকাতে এইরকম হয়েছে যে আগের দিন নবমী তাড়াতাড়ি লেগে গেছে সকালবেলায়,
পরের দিন সকাল সকাল ছেড়ে গেছে, তাই জন্য আগের দিন খানিকটা পুজো, পরের দিন খানিকটা পুজো, এরকমটা হয় না, যেহেতু যুগাদ্দা তিথি। এবার একটা কথা বলি, কন্টিনিউশন যেহেতু আছে, তাই 10টা 4-এর পর ছেড়ে গেলে পরেও আপনি পুজো কমপ্লিট করবেন। যখন সংকল্প বলেছেন ত্রিকালব্যাপী পুজো করব, যার উদয় তার তিথি, এটা মনে রাখতে হবে। শুক্লপক্ষের তিথি হচ্ছে যার উদয় তার তিথি। কৃষ্ণপক্ষের কিছু কর্ম আছে, যেগুলো নিশা কর্ম, যেমন কালী পুজো, সেখানে বলা হচ্ছে অস্তগামী তিথি গ্রাহ্য, শাস্ত্রে বলেছে। তো এই ক্ষেত্রে অনেক রকম বিশ্লেষণ বিচার আছে, এগুলো বুঝে বুঝে করতে হবে, একটুখানি বলে দিলে হয় না। ওই জন্য আমি বলছি যে উদয়কালীন গ্রাহ্য, আপনি সংকল্পে বলেছেন ত্রিকালব্যাপী, যার উদয় তার তিথি, তাহলে নবমী উদয় পেয়েছে, তাহলে সারাদিনটা সেই তিথিবিহিত কর্মই আপনি করে যাবেন। যেহেতু সংকল্প করে নিয়েছেন, এবার ওই দিনের সূর্য উদয় পেয়েছে, ওই দিনই সূর্য মধ্যাহ্নকালীন অবস্থা এবং সায়ংকালীন অবস্থা দেবীর উপাসনা করবেন। এবার বক্তব্য হচ্ছে দশমী তিথিতে বলিদান নিষেধ আছে। দশমী তিথিতে বলিদান দুর্গা পূজার ক্ষেত্রে নিষেধ আছে। দশহরাতে যে গঙ্গা পুজো হয়, সেটা দশমী তিথিতেই হয়। গঙ্গা পুজোয় বহু পরিবার আছে, গঙ্গা পুজো যা এখনও পর্যন্ত তেমন একটা বারোয়ারি খুব একটা হয় না। জানি না আগামী দিনে এই পুজোটাও হয়তো বাঙালি মানে বারোয়ারি সার্বজনীন গঙ্গা পুজো শুরু হয়ে যাবে। গঙ্গাতেই লোকে যান, মায়ের পুজো দেন, গঙ্গায় অবগাহন করেন দশবিধ পাপ স্খলন করার জন্য। কায়িক, বাচিক, মানসিক, এই 3 প্রকার পাপ, তার মধ্যে 10টি আছে। এই দশবিহিত পাপ সংস্কারের জন্য দশহরা স্নান, গঙ্গা পূজা করেন। অনেক পরিবারে আছে যে বাড়িতে মূর্তি স্থাপন করে দশহরার দিন গঙ্গা মায়ের পুজো করা হয়, এবং সেখানে কিন্তু বলি প্রদানেরও ব্যবস্থা আছে। তাহলে দশমীতে বলি প্রদান করতে নেই, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে, জগদ্ধাত্রী পূজার ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কেমন? তো দশমী লেগে গেলে পরেও মানে নবমী ছেড়ে আপনি যেহেতু সংকল্প করে নিয়েছেন, এবং পূজার কন্টিনিউশন ওই দিনকে ওইভাবেই করতে হবে। ত্রয়ীকালীন পুজো, এখানে সূর্যের উপস্থিতি, উদয়কালীন সূর্য পেতে হবে নবমী, এবং সূর্য যখন পূর্বের আকাশে থাকবে তখন একবার মায়ের পূজা করবেন, সূর্য যখন একদম গগনমণ্ডলের মাঝখানে থাকবে তখন একবার মায়ের পূজা করবেন, সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়বে তখন একবার পুজো করবেন। তাহলে সূর্যের এই 3টি অবস্থায় 3বার মায়ের পূজা করবেন, আর অবশ্যই কন্ডিশন উদয়টা নবমী পেতে হবে। সুতরাং এই সংশয়টা নিয়ে কোনো দরকার নেই যে 10টা 4-এর মধ্যে পুজো শেষ করতে হবে। কেমন? এইটাই জানাবার জন্য যিনি প্রশ্ন করেছিলেন তার প্রতি আমি কৃতজ্ঞতা রাখি, যে তিনি সময় দিয়ে আমার দীর্ঘ, যে অনেকে তো এখন শুনছি কেউ বেশি সব ছোট ছোট কথা শুনতে চান, দীর্ঘ আলোচনা শুনতে চান না। তো যারা আমার এই দীর্ঘ আলোচনা শোনেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ দেখুন, একটি শাস্ত্রীয় পর্যালোচনা করব বা শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করব, এক কথায় তার শেষ হয় না। আপনার একটা বলার পর তার পেছনে কারণ কি, এটা খণ্ডনের যুক্তি কি, এগুলো সবটাই বলতে হয়, একটুখানি বলে দিয়ে চলে গেলে হয় না। তো যাই হোক, দীর্ঘ আলোচনা শোনেন ধৈর্য ধরে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আলোচনা শোনার পর তারাই আমাকে আবার প্রশ্ন তৈরি করে পাঠাচ্ছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। তো আপনারা সকলেই ভালো থাকুন, মায়ের পূজা করুন, এবং আমার এই ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় আমি অনেক আনন্দ পাব, এটাই আপনাদের কাছে প্রার্থনা। জয় গুরু, নমস্কার সকলকে।